কোথায় ভাবলে বাড়িতে আজকে বিশেষ কিছু সবজি নেই? চলো একটা দিন অন্তত রান্না বান্নার থেকে ছুটি পাওয়া গেল, বানিয়ে ফেলবো একটুখানি সিদ্ধ ভাত। কিন্তু হলো এক বিপত্তি, হঠাৎ করেই বাড়িতে চলে এলো গেস্ট, আর গেস্টকে তো আর সিদ্ধ ভাত খাওয়ানো যায় না। তাই বাড়িতে যদি থাকে পাঁপড়, তো ঝটপট বানিয়ে ফেলো এই জবরদস্ত নিরামিষ আলু পাঁপড়ের তরকারি। এক পদেই হয়ে যাবে কিন্তু বাজিমাত। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এই দুর্দান্ত স্বাদের নিরামিষ আলু পাঁপড়ের তরকারির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুখানা আলু। আলুগুলো প্রথমে খোসা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আমি এখানে ব্যবহার করেছি জ্যোতি আলু, কারণ এই আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই। তবে তোমরা চাইলে যে কোনো আলুই কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তবে অবশ্যই আলুর পরিমাণটা যেন পাঁপড়ের পরিমাণের থেকে বেশি না হয়। আলুর খোসা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে আমি এগুলোকে ডুমো ডুমো টুকরো করে কেটে নেব। ঠিক এইভাবে একটা স্লাইস থেকে 4টে টুকরো, মানে একটা গোটা আলু থেকে এইভাবে 8 টুকরো করে আমি আলুগুলোকে কেটে নেব। আলুর সাইজ কিন্তু খুব ছোট করে কাটলে চলবে না, যাতে পাঁপড়ের সাথে ম্যাচিং হয় সেরকম ভাবেই ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের আমি 5টা মতো পাঁপড়। তোমরা চাইলে এখানে বড় সাইজের পাঁপড়ও ব্যবহার করতে পারো। পাঁপড়গুলোকে আমি এইখানে এইভাবে ফোল্ড করে 4 টুকরো করে ভেঙে নেব। তবে তোমরা যদি বড় সাইজের পাঁপড় ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা 6 থেকে 8টা টুকরো করতে পারো। এই রান্নায় কিন্তু নুনটা অবশ্যই ভেবেচিন্তে ব্যবহার করতে হবে, কারণ পাঁপড়ের মধ্যে কিন্তু অলরেডি নুন আর মশলা দেওয়াই থাকে। এইভাবে সমস্ত পাঁপড়গুলোকে আমি 4 টুকরো করে ভেঙে নিয়েছি। আর নিরামিষ পদ সেহেতু আদা লঙ্কা তো থাকবেই, তাই আমি এখানে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আরও আমি এখানে বানিয়ে নেব একটা টমেটোর পেস্ট। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় মাপের টমেটো আর একটা ছোট টমেটো। এটাও মিক্সিতে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার ব্যবহার হবে না, আর যেটুকুও ব্যবহার হবে তার পরিমাণ কিন্তু খুবই সামান্য। তা সত্ত্বেও রান্নাটা দেখতে যেরকম অসাধারণ হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। পাঁপড় ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। তেলটা জাস্ট হালকা গরম হতে হতেই আমি পাঁপড়গুলোকে ছেড়ে দেব। তেলটা বেশি গরম করলে কিন্তু পাঁপড়গুলো এখানে পুড়ে যাবে, তাই লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে আমাদের পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে। প্রতিদিন একঘেয়ে খাবার খেয়ে যদি বোর হয়ে যাও বা ভাবছো নিরামিষ দিনে নতুন কিছু একটা ট্রাই করব, তাহলে অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেক সপ্তাহে একবার কিন্তু বানানোর আবদার আসবেই আসবে। পাঁপড় আমাদের এখানে মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে তেল থেকে তুলে নেব। তবে পাঁপড়টা তোলার সময় কিন্তু এগুলো বেশ নরম লাগবে, টেনশনের কোনো কারণ নেই। আবার ঠান্ডা হলে এগুলো শক্ত হয়ে যাবে। ওই তেলে আমি দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকেও কিন্তু এখানে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আলু এখানে সাইড ইনগ্রিডিয়েন্টস হলো, এটাকে কিন্তু একদমই হালাফালা করা চলবে না। এমনভাবে ভাজতে হবে যাতে পাঁপড়ের সাথে পুরোপুরি টক্কর দিতে পারে। আর আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই মোটামুটি 60% আলু যেন এখানে কুকড হয়ে যায়। আমি এখানে অ্যাড করে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, যাতে এর কালারটা ভালো আসবে, আর দিয়ে দিলাম আন্দাজ মতো একটুখানি নুন। সেগুলোকে দিয়েও আলুগুলো আর একটু মিক্স করে খানিকক্ষণ আরও ভেজে নিতে হবে। বিয়েবাড়িতে যেরকম সব সবজি ভীষণ ছাকা তেলে ভাজা হয়, ঠিক সেরকমভাবেই আলুগুলোকেও যদি এখানে ভেজে নেওয়া হয়, রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। আলুগুলো আমাদের এখানে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। আর ওই তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা, ফোড়নে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গোটা জিরে, 1 চামচ মতো মেথি। সেগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং। হিংটাকে দিয়েও ভালোভাবে মিক্স করে আমি এখানে অ্যাড করে দেব যে আদা লঙ্কার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা। এটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে, মানে কয়েক সেকেন্ড মতো একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে সেই সময় আমরা অ্যাড করে দেবো এখানে যে টমেটোর পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। এটাকে দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। রাজস্থানের একটা ভীষণই পপুলার ডিশ আছে দাহি পাপড় কি সবজি। আমি চেষ্টা করব তোমাদের সাথেও একদিন ওই রেসিপিটা শেয়ার করার। এছাড়াও পাপড়ের আর একটা ইউনিক রেসিপিও কিন্তু আমার জানা আছে। আমি চেষ্টা করব খুব শীঘ্রই যেন তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি অ্যাড করে দেবো কিছু মশলা। দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, তোমরা দেখলে মশলাগুলোর পরিমাণ কিন্তু খুবই সামান্য ছিল। সেগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করার পর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়েও এখানে বেশ খানিকক্ষণ কিন্তু মশলার সাথে কষাতে হবে, যাতে আলুগুলো মোটামুটি আরও 20% যেন এই মশলার মধ্যেই কুকড হয়ে যায়। আলুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে
আমি এখানে অ্যাড করে দেব আন্দাজ মতো নুন। নুনটা অবশ্যই আন্দাজ করে দিও, কারণ আলুটা ভাজার সময় আমরা অলরেডি নুন দিয়েছি, আর পাঁপড়ের মধ্যেও কিন্তু নুন থাকে। নুনটাকে দিয়ে আরও একটুখানি ভালো মতো কষাতে হবে। মশলা যখন পুরো কড়াইয়ে গা ছেড়ে আসবে বা মশলা থেকে যখন তেল বেরোবে, সেই সময় আমি অ্যাড করে দেব এই মিক্সির বাটি ধোয়া জল। আমি আগেই বলেছি মশলার জল ফেলতে কিন্তু আমি ভীষণই নারাজ। আমার মনে হয় এটা যেন রান্নার টেস্টকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। এরপরে আমি আরেকটু প্রয়োজন মতো জল এখানে অ্যাড করে দিলাম, যাতে বাকি যে 20% আলুটা কুকড হতে বাকি আছে সেটাও যেন এর মধ্যে সিদ্ধ হয়ে যায়। আর এছাড়া পাঁপড় কিন্তু এর মধ্যে খানিকটা জল অ্যাবজর্ব করে নেবে। আমি জাস্ট 7 থেকে 8 মিনিটের জন্য এটা চাপা দিয়ে হতে দিলাম। 7-8 মিনিট পর একটুখানি ঢাকা খুলে আমি চেক করে নেব যে আলুগুলো আমাদের কতটা সিদ্ধ হয়েছে। আলু কিন্তু আমাদের এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করে দেবো চিনিটা। চিনিটা কিন্তু আগে অ্যাড করো না, শেষেই অ্যাড করো, এবং চিনিটা অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু স্বাদে ব্যালেন্স হবে না। চিনিটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। সেগুলোকে দিয়েও ভালোভাবে মিক্স করার পর আমি সবার শেষে কিন্তু এখানে অ্যাড করব 1 চামচ মতো ঘি। ঘিটাকে দিয়ে ভালোভাবে মিক্স করার পরে সেই অবস্থাতে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রান্না আমাদের মোটামুটি এখানে অলমোস্ট ডান। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি মিশিয়ে দেব পাঁপড়গুলো। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করেই আমাদের এই ভেজে রাখা পাঁপড়গুলো দিতে হবে, অন করে নয়। এখানে মনে রাখতে হবে পাঁপড় কিন্তু হিরো ইনগ্রেডিয়েন্ট, তাই পাঁপড়ের পরিমাণ যেন সবসময় আলুর পরিমাণের থেকে বেশি হয়। পাঁপড়গুলোকে দিয়েও এখানে খুব ভালোভাবে কিন্তু আমি মিক্স করে দেব। মিক্স করার পর আমি জাস্ট 10 মিনিটের জন্য এটা চাপা দেব, যাতে পাঁপড়গুলো যতটা জল অ্যাবজর্ব করে নেবে, আর পাঁপড়ের ভেতরে মশলাও কিন্তু ভালোভাবে ঢুকে যাবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পাঁপড়টা এখানে কিন্তু বেশ খানিকটা জল অ্যাবজর্ব করে নিয়েছে, আর একটা পাঁপড়ও কিন্তু এখানে আর ভেঙে যায়নি। এই টেক্সচারটা ঠান্ডা হলে আর একটুখানি ঘন হয়ে যাবে, তবে আমি এই টেক্সচারটা রেখেছি কারণ এই ঝোলটা কিন্তু ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরম গরম নিরামিষ আলু পাঁপড়ের তরকারি। এই একটা পদ দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এর কালার আর টেক্সচারটা কি সুন্দর এসছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভীষণই মোটিভেট করে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।